স্বাগতম, নমস্কার। ইউইএম টাইমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর, এবং রয়েছেন প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী, ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর ইউএম কলকাতা। বেশ জমজমাট আমাদের ব্যাপারটা, মানে ইউএম দুই ভাইস চ্যান্সেলর দুদিকে, মধ্যেখানে কে কে জানে, যাই তো আমাদের একটা কতগুলো ব্যাপার হচ্ছে যে আজকাল মানে এডুকেশন সিস্টেমটা এনইপি টেনিপি করে কোথায় কোথায় একটা চেঞ্জ আনার একটা চেষ্টা হচ্ছে। সেটা আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছিলাম যে আপনাদের কি পড়াশোনা কোর্সটা কমে যাচ্ছে, থিওরি ব্যাপারটা কমে যাচ্ছে? তিনি খুব দুঃখ করে বললেন যে আজকাল অনেকেই ক্যালকুলাসের জায়গাটা পর্যন্ত তাদের দুর্বল, এ সমস্ত ঢুকে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি বলছি না তারা আপনাদের কলেজে পড়ে, কিন্তু এনইপি করাতে 4 বছরের যে ব্যাপারটা হলো, ধরুন বিভিন্ন কোর্স, বিবিএ এখন 4 বছর, বিসি এখন 4 বছর, বা নতুন কোর্স যেগুলো ইঞ্জিনিয়ারিং এ ঢুকছে, এটা কি ঠিক আছে নাকি এটা বেঠিক? দেখুন, আমি একটু আগে উদ্দেশ্যটা বলবো ইন জেনারেল, তারপর তাতে সুবিধা কি হলো এবং আইএমইউএম গ্রুপেরও তাতে কি সুবিধা বা কিভাবে সেটাকে তারা তার লেভারেজ করছে, এই জায়গাটাকে একটু টাচ করব। কিন্তু পরে আগে আস্তে আস্তে আমি একটু বলি যে এটা করার উদ্দেশ্যটা কি, সেটা সবার একটু জানা দরকার। আপনারা অনেকেই দেখেছেন যে বিসিএ কোর্স যেটা 3 বছরের ছিল সেটা এখন 4 বছরের, বিবিএ কোর্স যেটা 3 বছরের ছিল সেটা এখন 4 বছরের, অনেক কোর্সই যেগুলো 3 বছরের কোর্স ছিল সেগুলো এখন 4 বছরের। দেখুন, একটা জিনিস যেটা সেটা হচ্ছে জিইআর, গ্রস এনরোলমেন্ট রেশিও, এই জিনিসটাকে ভীষণভাবে মানে ফোকাস করা হয়। মানে কি? মানে হচ্ছে যে যতজন স্টুডেন্ট স্কুল পাস করলো তার মধ্যে কত পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হায়ার স্টাডিজ কমপ্লিট করলো। আচ্ছা, মানে প্রথমে আমরা দেখব এরকম একটা, হ্যাঁ, স্কুল থেকে ধরুন 100টা স্টুডেন্ট পাস করে বেরিয়েছে, এই 100 জনের মধ্যে কতজন হায়ার স্টাডিজ কমপ্লিট করছে। আচ্ছা, এই জায়গাটা একটা প্রশ্নের জায়গা। এখন এই প্রশ্নের জায়গাটাকে এক্সপ্লোর করতে গিয়ে 2020 সালে দেখা গেল 26% স্টুডেন্ট যারা স্কুল পাস করেছে তারা হায়ার স্টাডিজ কমপ্লিট করছে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। এটা ফিগারটা নট অ্যাকসেপ্টেবল, তাই তো? আরো বাড়া উচিত, অনেকটাই বাড়া উচিত। তা সেই টার্গেটটা হচ্ছে 50%, মানে অ্যাটলিস্ট 100 জন স্টুডেন্ট যদি স্কুল কমপ্লিট করে তার মধ্যে 50 জন যেন কলেজ কমপ্লিট করে। এই একটা টার্গেট আমাদের নেওয়া হয়েছে 2047-এর মধ্যে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এরকম একটা মানে টার্গেট সামনে রেখেছে। এখন দেখুন, এইটা করতে গেলে প্রবলেমসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এখন কেন হচ্ছে না, এখন কোথায় আটকাচ্ছে? তাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক স্টুডেন্টই এনরোল তো করেছে গ্র্যাজুয়েশনে, কিন্তু 1 বছর বা 2 বছর, অনেক ক্ষেত্রে 2 বছরের একটু বেশি হতে পারে, পড়ে পাস আউট, মানে পড়ে ছেড়ে চলে গেছে, মানে পড়াশোনাটাকে কন্টিনিউ করেনি, বা 1 বছর পরেই ছেড়ে চলে গেছে। এখন সেটার কারণ কি? সেটার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে যে সে পড়াশোনাটা করতে করতে দেখতে পায় যে তাকে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, সে একটা কাজের কোনো জায়গাটা কোনো সন্ধান পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, ফট করে সেই কাজে ঢুকে গেল, সে পড়াশোনাটাকে আর কন্টিনিউ করলো না। এটা একটা কারণ হতে পারে। আরও কারণ হতে পারে যে সে পড়াশোনাটা করার মতো সামর্থ্য তার নেই। আরেকটা কারণ হতে পারে যে সে পড়াশোনাটা করতে গিয়ে বুঝতে পারছে যে আমি এটা ঠিক ধরতে পারছি না, মানে এটা আমার ফিল্ডই হচ্ছে না, তার চেয়ে আমি একটা চাকরি দিতে যাই, করে সে চাকরি দিতে হবে। এরকম টাইপের বিভিন্ন কারণ দেখা যায়। তাহলে একটা উপায় যেটা গভর্নমেন্ট ভেবে দেখলো যে এরকম করা যেতে পারে যে ওই অংশটা যারা কোনো কারণে পড়াশোনাটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, যে চাকরি করা এই মুহূর্তে প্রয়োজন ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, তারা যাতে এডুকেশন সিস্টেমে ফেরত আসতে পারে। আচ্ছা, কখন ফেরত আসতে পারে? ধরুন 2 বছর চাকরি করলো, তার সামর্থ্য ফেরত পেল সে। 3 বছর চাকরি করলো, সে সামর্থ্য ফেরত পেল। অনেক সময় 10 বছর চাকরি করলো, সামর্থ্য ফেরত পেল। 10 বছর পরে ডিসাইড করলো যে আমি পড়াশোনায় ফেরত আসবো, বা 2 বছর পরে ডিসাইড করলো আমি পড়াশোনায় ফেরত আসবো। নর্মাল কন্ডিশনে তাকে কি করতে হবে? তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সে বিটেকটা 2 বছর পড়েছে, তাকে তো কোনো কলেজ বলবে না যে সে তুমি 3rd ইয়ার থেকে ভর্তি হও, কেননা 10 বছর আগে কোনো একটা কলেজে তুমি 2 বছর পড়েছিলে,
সে হায়দ্রাবাদের কোনো একটা কলেজে তুমি 2 বছর বিটেক করেছিলে, আজকে কলকাতায় ঠিক আছে তুমি আছো, কলকাতায় তুমি এই কলেজে 3rd ইয়ার থেকে শুরু করো। এটা তো আন্ডার নর্মাল সার্কামস্টান্সেস কেউ অ্যালাউ করবে না। কিন্তু যেটা বলা হয়েছে যে একটা স্টুডেন্ট সে ইঞ্জিনিয়ারিং এ এনরোল করলো, 1 বছর পড়াশোনা করলো, সে একটা সার্টিফিকেট পাবে ইন দ্যাট কোর্স, সার্টিফিকেট অফ দ্যাট কোর্স। 2 বছর করলো, তখন সে সেই কোর্সের একটা ডিপ্লোমা পাবে। তাই 2 বছর করলো, 2 বছরের পর সে একটা ডিপ্লোমা পাবে ইন দ্যাট কোর্স। না এটা কি গভর্নমেন্টের এনইপির মধ্যেই আছে, ইউনিভার্সিটির মধ্যে পড়ছে নাকি এটা যে কোনো এনইপির মধ্যেই আছে, এনইপিতেই এটা বলা আছে যে 1 বছর করার পরে সে একটা সার্টিফিকেট, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে, বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে ভর্তি হয়েছে, আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্স সিচুয়েশন তাকে যেটা করতে হবে, তাকে একটা সার্টিফিকেট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিতে হবে 1 বছর পরে। 2 বছর পরে সে একটা ডিপ্লোমা পাবে, 3 বছর পরে সে একটা ডিগ্রি পাবে, 4 বছর বাদে সে ডিগ্রি পাবে উইথ অনার্স। ও আচ্ছা, মানে ধরুন যে ছেলেটা বিসিএ 3 বছরে করতো, আজকে তাকে 4 বছরে করতে হচ্ছে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে 1 বছর বাদে সে একটা বিসিএস সার্টিফিকেট পাচ্ছে, একটা সার্টিফিকেট পাচ্ছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। ইউ আর আ সার্টিফাইড কম্পিউটার অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট। 2 বছর বাদে ইউ আর আ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। 3 বছর বাদে ইউ আর বিসিএ। 4 বছর বাদে তুমি বিসিএ উইথ অনার্স। মানে সে যদি কোনো কারণে 2 বছর বাদে ছেড়ে চলে যায়, সে কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে বেরোবে। 3 বছর বাদে যদি ছেড়ে চলে যায়, সে একটা বিসিএ ডিগ্রি নিয়ে বেরোবে। 4 বছর যদি কমপ্লিট করে, সে বিসিএ উইথ অনার্স পাবে। এবার যে ছেলেটা 2 বছর বাদে 2 বছরে বেরিয়ে গেছে করে, সে 5 বছর বাদে ডিসাইড করলো আমি আবার পড়াশোনাটা শুরু করতে পারি, তাহলে সে করেছিল হায়দ্রাবাদ থেকে, কিন্তু সে তো একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে এসে কলকাতায় জমা করলো যে আমার কাছে এই ডিপ্লোমাটা রয়েছে, আমি 2 বছর কমপ্লিট করে এই ডিপ্লোমাটা পেয়েছি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, এবার আমি ভর্তি হতে চাই। তাহলে এবার কলকাতার কলেজটা অথরাইজ তাকে 3rd ইয়ারে ভর্তি করার জন্য, তাই না? তাতে কি হলো, এই গ্রস এনরোলমেন্ট রেশিওটা বেড়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া হলো, এবং স্টুডেন্টদেরও যারা ফেরত আসতে চায় পড়াশোনায়, তাদেরকে পড়াশোনায় ফেরত আসা। 2 দিক দিয়ে ইউ ক্যান সে ইটস আ উইন উইন সিচুয়েশন। 2 দিক দিয়ে দেশেরও ভালো হলো, দেশেরও জিআর বাড়ার সুযোগ বাড়ছে, আবার ছাত্রদেরও সত্যি পড়াশোনা করার সুযোগটা বাড়ছে। এই কারণে কিন্তু এই যে 3 বছর থেকে 4 বছর এই ব্যাপারটা করা হয়েছে। এবারে আসি যে এইটা করাতে মানে আমাদের কি ভালো হলো না আমাদের কি খারাপ হলো। দেখুন, এখানে ভালো খারাপের ব্যাপারটা না সত্যি কথা বলতে নেই। এখানে যেটা আছে যে হ্যাঁ, একটা ছেলে যদি 4 বছর ধরে পড়াশোনা করে, তাহলে সে আরো বেশি জিনিস শিখে বেরোবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। 3 বছরে আপনি যতটা শিখবেন, ডেফিনেটলি 4 বছরে আপনি বেশি শেখার সুযোগ পাচ্ছেন। 3 বছর ইন জেনারেল বললে 3 বছর বাদে তার আলটিমেটলি বেরিয়ে যাওয়ার সুযোগ আছে উইথ দ্য ডিগ্রি, নট উইথ দ্য অনার্স বাট উইথ দ্য ডিগ্রি। কাজে সেই সুযোগটা তার রয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম 4 বছর সে যদি কন্টিনিউ করে, সে কিন্তু ডিগ্রি উইথ অনার্স পাবে এবং শিখবেও অনেক বেশি, এবং প্র্যাকটিক্যালি করার সুযোগটা তার বাড়বে। জানেনার জায়গাটাতে আমি আসি, এই কথাটা আমি কালকেই একটা জায়গায় ডিসকাস করছিলাম একটা মিটিংয়ে, যে দেখুন আজকের দিনে একটা জিনিস একটু বুঝতে হবে, মানে আজকের দিনে অনেক কিছু জানাই যেমন ডিপ ওয়েতে প্রয়োজন, আবার ওভারসি করার ক্ষমতাটা ইজ আ বিগ 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 পাওয়ার টু এক্সপ্লোর নাওয়াডেজ। কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি এই যে আজকের দিনে আমরা যখন আজ থেকে 5 বছর আগে যখন পড়াতাম, আমরা বলতাম 6টা থিওরি ক্লাস করো, তারপর তোমাকে আমি একটা ল্যাবে নিয়ে যাব দেখানোর জন্য যে থিওরি ক্লাসটা তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। আমি যদি আজকের দিনে সেটা করি, তাহলে সেটা কিন্তু অবসোলেট বা আউটডেটেড ওয়ে অফ টিচিং, সেটা কিন্তু চলবে না আজকের দিনে। আজকের দিনে কিন্তু স্টুডেন্টরা প্রথম দিন বসে জিনিস বানিয়ে ফেলতে পারে জাস্ট বাই গিভিং সাম কমান্ডস টু এআই। আপনি বলুন না কোন জিনিসটা এটা আছে যেটা আমি একটা কিছু বানানো দরকার, প্রজেক্ট বা যা কিছু, সেটা এআই আমাকে বানিয়ে দিতে পারে না। এআই সবই বানিয়ে দিতে পারে। তাহলে স্টুডেন্টরা কিন্তু সেটা খুব সহজে এআই দিয়ে বানিয়ে নিতে পারে। তাহলে তাকে জানতে হবে কি? তাকে জানতে হবে দ্যাট হাউ টু ওভারসি, হাউ টু হ্যাভ দ্যাট অ্যানালিটিক্যাল স্কিল, যেখানে আমি ডিসাইড করতে পারবো যে এই যে জিনিসটা আমাকে এআই বানিয়ে দিয়েছে, এটাকে ইমপ্রুভ করার জায়গা কোথায় আছে। কোনো একটা অ্যালগরিদম আমি বই থেকে পড়লাম, পড়ে সেটাকে গিয়ে পরীক্ষায় সেই অ্যালগরিদমটাকে লিখলাম, ইট ইজ অ্যান অবসোলিট ওয়ে অফ টিচিং, আউটডেটেড ওয়ে অফ টিচিং।
কারণ এটা তো যে কোনো সময় এআই আমাকে বলে দিচ্ছে। আমি সেই প্রোগ্রামটাকে, অ্যালগোরিদমটাকে প্রোগ্রামে কনভার্ট করতে চাই, এআই তো লিখে দিয়ে দেবে। আমি যদি বলি লাইন বাই লাইন পাশে কমেন্ট সমেত এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে লেখো, এআই লাইন বাই লাইন কমেন্টের পাশে পাশে এক্সপ্লেনেশন দিয়ে দিয়ে লিখবে, তাই না? তাহলে ছেলেটার কি দরকার? ছেলেটার দরকার হচ্ছে সে দ্যাট অ্যানালিটিক্যাল পাওয়ার, যেটা দিয়ে সে বুঝবে আচ্ছা এইভাবেই অ্যালগোরিদমটাকে করা হয়েছে, এই অ্যালগোরিদমটাকে এইভাবে করা যাক। আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম। মানে দুরকম। এক হচ্ছে আজকের দিনে আমি 6 সপ্তাহ বা 6টা ক্লাস করলাম, করে একটু কোডিং শিখলাম, তারপরে গিয়ে আমি একটা বেসিক কোড ল্যাবে লিখলাম, লিখে একটা কোনোভাবে একটা চ্যাটবট বানালাম। আজকের দিনে স্টুডেন্টরা ফার্স্ট ক্লাসে চ্যাটবট বানাবে। So today I'm going to demonstrate this LLM, a large language model like ChatGPT, which has been developed by our students of UEM Jaipur. Like ChatGPT is a large language model, exactly like that, a large language model developed by our students of UEM Jaipur. Like see, in this phone, if you see, this is the large language model. It's called Veda AI. We have named it Veda AI. Our students have, like ChatGPT is a name, like that, this LLM is called Veda AI. So over here, you can ask any questions, anything that you do to ChatGPT. For example, if I write a poem which describes a conversation between a teacher and a student, if I write, just describe a conversation between teacher, I write a poem like that. So I have written a poem. I have told it to write a poem. So see, it has written. In the heart of learning, a meeting takes hold. Teacher and student, their stories unfold. Chalkboard whispers secrets, vibrant and bright, as minds engage in a world of pure light. So you can understand, it is doing anything that you want to. You can also tell it, write a poem describing this beautiful morning. The sun awakes a golden hue, painting clouds with streaks of blue, like that, like whatever ChatGPT does, you can exactly do that using this Veda AI. তারপর সে অ্যানালাইজ করবে এই যে চ্যাটবটটা এআই আমায় বানিয়ে দিল, এটার ওয়ার্ক ফ্লোটা কি, স্টেপ বাই স্টেপের মানেটা কি, কিভাবে এটাকে এআই করলো, স্টেপগুলো কি। আচ্ছা এই স্টেপে এই জায়গায় এই চেঞ্জটা করলে কিরম হতো, এইটার জায়গায় যদি আমি এইভাবে করতাম কি হতো। সে এআইকে পাশে রেখে রেখেই শিখছে, এআইকেই বলছে আচ্ছা এটার জায়গায় এটা করলে কি হতো, এআইটাকে বলছে আচ্ছা এটা করলে এটা হতো, আচ্ছা এটার জায়গায় কি এটা করা যায়, এরকম করে করে সে কিন্তু জিনিসটাকে শিখে দিল। আমি বোঝাতে পারলাম? তার মানে আমি যদি থিওরি ক্লাসে নিয়ে গিয়ে তাকে এখন 6 দিন ধরে থিওরি পড়াই, হি অর শি উইল ফিল বোর্ড অ্যান্ড হি অর শি উইল ইমিডিয়েটলি সে, আপনার মুখের ওপরে সে বলে দিতে পারে যে এটা কিন্তু আমার ভালো লাগছে না, ইটস অ্যান অবসলিট ওয়ে অফ টিচিং, আমাকে এই জায়গাটা বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে, আমি যদি আজকে একটা অ্যালগোরিদমের কথা বলছিলাম না, অ্যালগোরিদমটা ধরুন একটা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, কালকে এক্সাম্পলটা দিচ্ছিলাম তাই এক্ষুনি মাথায় আছে, আরেকবার বলছি। শর্টেস্ট পাথ অ্যালগোরিদম মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি যাব, কি রুট ফলো করে 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 যেতে পারি, এর জন্য একটা অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদমটা বই থেকে পড়ালাম, বললাম পরীক্ষায় গিয়ে অ্যালগোরিদমটা প্রোগ্রাম লেখো। অবসলিট, আজকের দিনে চলবে না, এআই লিখে দেয়, 1 সেকেন্ড লাগে লিখতে। আমাকে তাকে কোয়েশ্চেন দিতে হবে যে তুমি এই পুরো বিল্ডিংটার জন্য একটা ফায়ার এসকেপ সিস্টেম বানিয়ে দাও, কোন পয়েন্টে থাকলে কোন রুট ফলো করে ফায়ার এসকেপ উইল বি দ্য বেস্ট, এই পুরো রুটটা আমাকে তুমি বানিয়ে দাও। বা ওই যে শর্টেস্ট পাথ অ্যালগোরিদমটা আমি বইতে পেয়েছি, ওটাকে আরো ভালো কি করে বানানো যায়, এই জায়গাটাতে কি মডিফিকেশন করলে দ্যাট অ্যালগোরিদম ক্যান বি ইভেন বেটার। কিপ এআই অ্যালংসাইড ইউ অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, এটা আমাকে শিখতে হবে। এই জায়গা থেকে অনেকেরই মনে হতে পারে যে স্টুডেন্টরা অনেক ডিপ অনেক কিছুতে যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন সেটার তো প্রয়োজন নেই। অনেক সময় অনেক কিছু ডিপ রুটেড নলেজ হয়তো প্রয়োজন নেই, বাট ওভারসিইং, লার্নিং, ফরগেটিং, রিলার্নিং, লার্নিং নিউ থিংস, এগুলো যে অ্যানালিটিক্যাল স্কিল থেকে আসে, সেই অ্যানালিটিক্যাল স্কিলটা আজকের দিনে আমাকে স্টুডেন্টকে শেখাতে হবে। আজকের দিনে স্টুডেন্টকে কোডিং চ্যাম্পিয়ন হতে হবে না, কারণ এআই কোড লিখে দিতে পারে। তাকে শিখতে হবে যে কি করে আমি একটা সিস্টেমের আর্কিটেকচার বেস্ট বানাবো, যাতে করে দ্য বেস্ট কোড উইল বি জেনারেটেড বাই এআই,
এআই কে আমি কি এমন প্রম্পট দেব, দ্য আর্কিটেকচারাল সেন্স ইন মাই মাইন্ড আমাকে এমন কি প্রম্পট দেবে, বা এমন কিভাবে আমি দিশা দেখাবো এআই কে, দ্যাট এআই উইল বি জেনারেটিং দ্য বেস্ট কোড ফর মি উইথ দ্য বেস্ট কমেন্টস পসিবল, উইথ দ্য বেস্ট ডিবাগিং অপশনস পসিবল। এইটা আমাকে স্টুডেন্টকে শেখাতে হবে, এই জায়গাটা কিন্তু বোঝা দরকার। তাহলে এই যে এনইপি সিস্টেম উনি যেটা বললেন আমি মানলাম, মানে ইঞ্জিনিয়ারিং করতে আসলে তাদের পক্ষে সুবিধা অনেকটা, অবশ্যই যে তারা ভালো ছাত্র, তারা জয়েন্ট দিয়ে আসছে, অবশ্যই হ্যাঁ, তারা 2 বছর পড়ে তারপরে হয়তো কোনো অর্থনৈতিক সমস্যাতে আটকে গিয়ে ফের তারা 2-3 বছর বাদে পরে এসে আবার পড়বে। ফিরতে পারবে। কিন্তু তাকে তো একটা প্রসেসের মধ্যে থাকতে হবে যাতে করে যতটুকু সে 2 বছরে পড়েছে রাইট সেটা যেন ভুলে না যায়। রাইট তো এটা কি, মানে এটা ধরুন আমি একটা কথার কথা বলছি যে আজকে এই ব্যাপারটা এসছে পরোক্ষভাবে আমাদের ভালো লাগলো, যেটা বিশ্বজয় স্যার বললেন। হেমন্ত মুখার্জি ইঞ্জিনিয়ার হতে পারতেন, গায়ক হয়ে গেলেন ওই শেষ দিকে বোধহয়, তখন 5 বছরের কোর্স ছিল, 2 বছর বোধহয় পড়া হয় ম্যাথেটিক, ফলে ওই ম্যাট্রিকুলেশন অ্যান্ড তখন কি ছিল বেশ, যাই হোক। চিরঞ্জিত অভিনেতা, তিনিও কোর্স কমপ্লিট করতে পারেন, কিন্তু সাংঘাতিক ফান্ড, তো তারা কিন্তু আজকে এই মানে জায়গাটা করতে পারতেন। স্যার আমি যেটা আপনাকে বলি সেটা হচ্ছে যে মেমারি একটা ব্যাপার। ধরুন বিবিএ বা বিসিএ তে আপনার কলেজ নিয়ে ভাবলে হবে, জেনারেলাইজ করলে তারা 4 বছরের কোর্স 2 বছর কাজ করে সে ফ্যাক্টরিতে একটা কাজে গেল বা একটা অর্থনৈতিক, তাদের পক্ষে ফিরে এসে এটা নেওয়া সম্ভব? অ্যাট দ্য সেম টাইম নেক্সট কোয়েশ্চেন ইজ দিস, এই এনইপি সিস্টেমটা বিদেশেও আছে? হ্যাঁ, দেখুন, ফার্স্ট অফ অল হ্যাঁ তাদের ফিরে এসে এটা নেওয়া সম্ভব, আর সেকেন্ড অফ অল এটা বিদেশে অবশ্যই আছে। ইনফ্যাক্ট এটা আমি প্রথম বুঝেছিলাম যখন আমি মাস্টার্স করতে গেছিলাম ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায়, এবং আমার প্রথম জব, লাইফের প্রথম জবই ছিল অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এবং তার থ্রু দিয়ে আমি রোজগার করতাম আমার প্রথম চাকরি লাইফে পড়তে পড়তে, এবং আমি ল্যাবগুলোতে ল্যাব নিতাম, তার জন্য আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতাম। এবার সেখানে আমি দেখতাম যে 70 বছরেরও মানে বয়স্ক দাদু দিদারা আসছে আমার যে কম্পিউটার ল্যাবটা আমি পড়াচ্ছি, বয়স্ক না, হ্যাঁ মানে 70 বছরের দাদু দিদারা আসতো, মানে 1-2 নয়, মানে 20-30 Number জন, of. অনেক। তারা কোর্স আসতো, তারা থিওরি ক্লাসে বসতো, তারা ল্যাবে বসতো, এবং তারা মানে আমি তখন তো বুঝতে পারছি না, আজ থেকে অনেক বছর আগের কথা, এখন তাও এগুলো মানে জানি বা বাচ্চারা শুনতে, তখন আমি তো দেখে চমকে উঠেছি প্রথমে যখন ক্লাসে ঢুকেছি, ক্লাসটা নেব তো, কিন্তু আমি দেখলাম যে তারা কিন্তু খুব রেসপেক্টফুল থাকতো, তারা কিন্তু আমার বয়সটা তখন তো 22-23 অদ্ভুত বছর ব্যাপার। ছিল, কারণ তারা কিন্তু আমার বয়স নিয়ে বদার নয়, তারা কোনো একটা শিখতে এসছে, সেখানে তাদের নলেজটা কম, তারা আমার থেকে সেই নলেজটা চায়, এবং তারা জানে যে সেই বিষয়ে আমার নলেজটা অনেক বেশি, যদিও আমি তাদের থেকে বয়সে ছোট ছিলাম, আমি তাদের থেকে অভিজ্ঞতায় ছোট ছিলাম, আমি আনম্যারিড, তারা সব ম্যারিড, শুধু না তারা সব দাদু দিদা, মানে অর্থাৎ তাদের নাতি নাতনিও আছে। তো এইটা আমি তখন দেখেছিলাম, মানে প্রায় 25 বছর আগে। তো সেইটাই আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্ট সেই যে সিস্টেমটা যে বিদেশে আছে, যে লোকে যে কোনো সময় হয়তো ছোট বয়সে টাকা পয়সার অভাবে সে কোর্সটা করতে পারে, কিন্তু লাইফে একটু সেটেল হওয়ার পরে বা ইভেন রিটায়ারমেন্ট হওয়ার পরে, যখন তাদের মানুষের অনেক সময় থাকে হাতে, একটু টাকা পয়সাও থাকে, তখন হয়তো সে ফিরে পড়তে পারে। সব পড়া তো চাকরির জন্য নয়, অনেক পড়া নিজের আত্মশান্তির জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো সেই জন্য এই পথটা গভর্নমেন্ট করে দিয়েছে এনইপি এনে, আমি অত্যন্ত মানে খুশি, স্যাটিসফাইড, গর্বিত, যেটা আমি সেই প্রথম যখন পড়তে গেছিলাম বাইরে দেখেছিলাম, এবং খুব আশ্চর্য লেগেছিল যখন প্রথম দিন ক্লাসে গেছি, ভেবেছি যে সবাই তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা থাকবে, তারা তো অবশ্যই ছিল, কিন্তু তার সাথে সাথে বহু মানে মাঝবয়সী কাকু কাকিমা ছিল, এবং দাদু দিদা মানে স্থানীয় লোকজনও ছিল। আমার প্রথম দিন বা প্রথম কয়েকদিন একটু মানে আমি খুব কশাস ছিলাম, অ্যাপ্রিহেন্সিভ ছিলাম,
যে এদেরকে কিভাবে ট্রিট করব বা এরা আমাকে কিভাবে ট্রিট করবে, কিন্তু আমি দেখলাম এরা খুবই রেসপেক্টফুলি আমাকে ট্রিট করতো। এরা 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 বুঝতো যে আমি এই বিষয়টা আমি শিখতে চাই তোমার থেকে, তোমার বয়স কি, তোমার অভিজ্ঞতা কি, কোনোটাই তাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তারা যে বিষয়, ধরুন কম্পিউটার সায়েন্সের সি ল্যাঙ্গুয়েজ শিখতে এসছে বা ডেটা স্ট্রাকচার শিখতে এসছে, সেটার নলেজটা তার আমার চেয়ে অনেক কম ছিল, যদিও বয়স আমার চেয়ে 40 বা 50 বছর বেশি ছিল তারা, কিন্তু তারা সেটাই খুব রেসপেক্টফুলি শিখতো। এবং আমার খুব আশ্চর্য লেগেছিল তাদের পেশেন্সটা দেখে। এবং সেটাই আরেকটাও বোঝা যায় যে আমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে মেয়েদের পড়াচ্ছি, আবার 70 বছর বয়সের ছেলে মেয়েদের মানে বয়স্ক দিদা দাদুদের পড়াচ্ছি। এই দিদা দাদুরা প্রচন্ড পেশেন্ট ছিল, হ্যাঁ, তারা কিন্তু খুবই পেশেন্ট ছিল। এবং সেটাও আমার একটা লার্নিং হয়েছে সেই বয়সে, যে মানুষ বয়সের সাথে সাথে অনেক পেশেন্স, অনেক মানে কামনেস চলে আসে, যেটা হয়তো ছোট বয়সে 18, 19, 20, 21 বয়সে যারা খুবই ইমপেশেন্ট থাকে, একটা কিছু ধরুন একটা ভুল করলো, একটা কোডিং কিছু হচ্ছে না, লোকে রেগে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই যে সিনিয়র লোকগুলো আসতো আমার ক্লাসে পড়াশোনা করতে, তারা কিন্তু পেশেন্টলি চেষ্টা করে যেত, জিজ্ঞেস করতো, এবং তার মধ্যেই তারা একটু অনেক সময় হাসি ঠাট্টা করতো। আমিও দেখে আমার একটা শেখার মতো হয়েছিল যে আটকাচ্ছি, একটা হাসি ঠাট্টা, দেখো আমি খুবই ডাম, আমি পারছি না, একটু দেখিয়ে দাও। তারা কিন্তু মানে হয়তো কেউ কেউ খুবই সিনিয়র পোস্টে রিটায়ার করেছেন, তারা কিন্তু খুবই জোভিয়াল থাকতো, খুবই হাম্বল থাকতো, খুবই পেশেন্ট থাকতো। সেটা একটা আমার জীবনে খুব বড় একটা শেখার ব্যাপার হয়েছে। তো সেটাই হোক, যেটা বলছি, হ্যাঁ, এনইপিতে সেই জিনিসটা, ভারতবর্ষে সেই জিনিসটা চলে আসছে। আজকের দিনের যারা ছাত্রছাত্রী পাশ করে বেরোচ্ছে বা আগামী 10-20 বছর বাদেও যারা বেরোবে, তারা কিন্তু সেই অভিজ্ঞতাটা পাবে যেটা আমি কানাডায় ইউবিসিতে পেয়েছিলাম। তারা দেখবে যে 40, 50, 60 বছর, 70 বছরের রিটায়ার্ড দিদা দাদুরা আসছে, এসে তারা পড়াশোনা করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেদের সাথে। একটা ব্যাপার জিজ্ঞেস করবো, ধরুন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রী, আপনিও তো জানেন, এবং কম্পিউটার সায়েন্স আপনার এটা মস্ত বড় আকর্ষণীয় ব্যাপার, এবং আপনারা দুজনেই এই ব্যাপারে সাংঘাতিক একটা জায়গা রয়েছে। ধরুন মেশিন লার্নিং, ধরুন এআই, সে স্টার্ট করেছে যখন, তখন এগুলো ছিল না। এবার 2 বছর সে পড়ে ওই একটা ডিপ্লোমা নিয়ে চাকরি বাকরি করছে, ফিরে যখন এলো তখন এই দুটো এসে গেছে, কি করবে? তাকে সেই কোর্সটা করে নিতে হবে। আজকের দিনে এগুলো খুব ইজি। দেখুন, আবার সেই ক্রেডিট সিস্টেম যে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, দেখুন গভর্নমেন্টকে যারা বুদ্ধি দেয় বা যারা ইন্টেলিজেন্স প্রোভাইড করে, তারা কিন্তু কেউ বোকা নয়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তারা এগুলো ডেফিনেটলি, তারা এগুলো আমাদের অনেক আগে ভেবেছে। তাদের জন্য আমাদের যেটা এখন হয়েছে, এটা হচ্ছে ক্রেডিট বেস সিস্টেম। আমরা কোনো একটা কোর্স করি, তার এগেনস্টে একটা ক্রেডিট আমাদের অ্যাড হয়। স্টুডেন্টরা একটা কোর্স করলো, সেই কোর্সটা তার সঙ্গে সঙ্গে তার ক্রেডিট হলো, এত টোটাল ক্রেডিট তাকে আর্ন করতে হয়। সেটার চেয়ে বেশি ক্রেডিট আর্ন করতে পারে, কিন্তু একটা সার্টেন ক্রেডিট অ্যামাউন্ট থাকে। এই অ্যামাউন্ট অফ ক্রেডিট করলে তবে তুমি তোমার ডিগ্রিটা পাবে বা তোমার ডিগ্রি উইথ অনার্সটা পাবে, এত ক্রেডিট কমপ্লিট করলে। তা সে তখন সেই কোর্সটাকে অ্যাজ আ ক্রেডিট করে দিতে পারে। এবং দেখুন, আমি এটাও একটু বোঝাই, চয়েস বেস ক্রেডিট সিস্টেম এই জিনিসটার মানে কি, বা ক্রেডিট সিস্টেম জিনিসটা আইডিয়ালি কেমন হওয়া উচিত, বা বিদেশের ব্যাপারে উনি যেটা বললেন সেটাই আমি আরেকটু এক্সটেন্ড করে একটা দুটো কথা বলছি, উনি খুব এগ্রি করবেন। আমাদের যে সিস্টেমটা আছে না, সেখানে আমরা ভাবি ফার্স্ট ইয়ারের ক্লাস কোথায় হচ্ছে, সেকেন্ড ইয়ারের ক্লাস কোথায় হচ্ছে, থার্ড ইয়ারের ক্লাস কোথায় হচ্ছে, আমি সেখানে গিয়ে বসবো এবং আমি চিরকাল আমার সেই সেম বন্ধুদের সাথেই ক্লাসগুলো করব। ক্রেডিট সিস্টেম আইডিয়ালি যে ডেটা স্ট্রাকচারের ক্লাস কোথায় হচ্ছে, আমি সেখানে গেলাম, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, দেখলাম কোনো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বসে আছে, কেউ থার্ড ইয়ারের বসে আছে, কেউ ফোর্থ ইয়ারের বসে আছে। সবাই এসছে কেন না, ডেটা স্ট্রাকচারের কোর্সটা সে এই সেমিস্টারে নিয়েছে এবং এই সেমিস্টারে ডেটা স্ট্রাকচারের কোর্সটা করে সে ডেটা স্ট্রাকচারের কোর্সের পরীক্ষা দিয়ে সে তার ক্রেডিটটা আর্ন করবে। সে ফার্স্ট ইয়ারের হতে পারে, সেকেন্ড ইয়ারের হতে পারে, থার্ড ইয়ারের হতে পারে, ফোর্থ ইয়ারের হতে পারে। পরের ক্লাসটা আমার রুটিন অনুযায়ী আমাকে অ্যাটেন্ড করতে হবে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি আবার খুঁজে দেখবো যে ডিবিএমএস এর ক্লাসটা কোথায় হচ্ছে। আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম অন্য কিছু সেকেন্ড ইয়ারের ছেলে
কিছু ছেলে মিল, এটা আগের ক্লাসের সাথে মিল পাচ্ছি। থার্ড ইয়ারের আবার অন্য কিছু ছেলে, তারা এবারে ডিবিএমএস এর কোর্সটা কমপ্লিট করে তার ক্রেডিটটা নেবে। আপনাকে বোঝাতে বললাম, দিস ইজ আ ক্রেডিট সিস্টেম। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম মানে কি? চয়েস বেসড ক্রেডিট সিস্টেম মানে হচ্ছে আমি চুজ করে নিয়েছি যে কোন কোন কোর্সগুলো আমি এই সেমিস্টারে পড়বো, তার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। ধরুন ফর এক্সাম্পল আমি একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর এক্সপার্ট হতে চাই, তাহলে ডিজিটাল সিগন্যাল প্রসেস আমার টার্গেট কি হবে, যে আমি এক্ষুনি ঢুকেই ফার্স্ট ইয়ারে ঢুকেই ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা আগে চুজ করবো। কিন্তু সেটা করতে গিয়েই আমি দেখবো যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিংটা আমি চুজ করতে চাই, আমাকে সঙ্গে সিস্টেম থেকে যেই সেটা চুজ করতে যাব আমাকে দেখাবে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করতে গেলে তোমাকে আগে কন্ট্রোল সিস্টেমস করতে হবে। তখন আমি বলবো আচ্ছা ঠিক আছে, তাহলে এই সেমিস্টারে কন্ট্রোল সিস্টেমটা পড়ে নিই, পরের সেমিস্টারে আমি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করবো। কন্ট্রোল সিস্টেমটা যেই চুজ করতে যাবো তখন আমাকে দেখাবে যে তোমাকে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে হবে, তাহলে তুমি কন্ট্রোল সিস্টেম পড়তে পারবে। তখন আমি ডিজিটাল ইলেকট্রনিক্সটা চুজ করব, করে সেটাকে আমি ফার্স্ট সেমিস্টারে নেব। আমার সেটা আমাকে কোনো কনস্ট্রেন্ট দেখালো না, আমি ফার্স্ট সেমিস্টারে ওটা চুজ করে নিলাম। আমি বললাম আমি তাহলে সেকেন্ড সেমিস্টারে কন্ট্রোল সিস্টেমস নেব, থার্ড সেমিস্টারে ডিএসপি নেব, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং নেব। মানে বাই থার্ড সেমিস্টার আমি কিন্তু ডিএসপি শিখে যাব এবং ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর এক্সপার্ট হয়ে যেতে পারবো। একইভাবে আজকের যুগে এআই, আমি প্রথম সেমিস্টারে এআই চুজ করতে গেলে আমায় দেখালো না প্রথমে তুমি পাইথন কোডিং শেখো, শিখলাম। তারপরে না, প্রথমে বলবো আমাকে যে তুমি বেসিক্স অফ এআই শেখো, এআই কে কি করে প্রোগ্রাম করতে হয় বা এআই মডেল কি করে তৈরি করতে হয়, ছোট ছোট এআই মডেল কি করে তৈরি করতে হয় বা তাকে প্রম্পট কি করে দিতে হয় পড়া কোড, সেটা শেখো, বেসিক্স অফ এআই। সেটা করতে গিয়ে দেখলাম যে না, আমাকে প্রথমে বলছে তুমি একটু পাইথন কোডিং শেখো। তখন আমি কি করলাম, পাইথন কোডিংটা ফার্স্ট সেমিস্টারে চুজ করলাম, সেকেন্ড সেমিস্টারে বেসিক্স অফ এআই চুজ করলাম, থার্ড সেমিস্টারে গিয়ে এআই, অ্যাকচুয়াল এআই অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ চুজ করলাম। করে বাই থ্রি সেমিস্টার্স আমি এআই সম্বন্ধে সব শিখে গেলাম। তার মানে এইভাবে এটাকে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বলে। আপনার প্রশ্নের উত্তর এবারে আসি, 1 মিনিট লাগবে। যে লোকটা সেকেন্ড সেমিস্টার পরে ফেরত এসছে, কিছু কিছু মিস করে গেছে, সেগুলো সে অ্যাজ ক্রেডিট চুজ করে নিল, সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করে সেইগুলোকে। সেটা কি পসিবল সব জায়গায়? দেখুন, ইমপ্লিমেন্ট হচ্ছে। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে। ইটস আ বিগ থিং, বিগ, এত বড় দেশ, এত বড়, এত তার অর্গানাইজেশন, এত তার কলেজ, প্রত্যেকটা কলেজে এত এত ডিপার্টমেন্ট, হচ্ছে ধীরে ধীরে হচ্ছে। ইন কামিং 5 years ইউ ক্যান এক্সপেক্ট পুরোপুরি ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। তাহলে দুই অধ্যাপক যেটা বললেন, দুই ভাইস চ্যান্সেলর, যে এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু চালু হয়েছে গত 2-3 বছরের মধ্যে। তো এটা নিশ্চয়ই আমি বলবো যে ইউইএম এ যারা ভর্তি হবে তারা এরকম আধা খাঁচা করে চলে যাবে না, তারা কোর্স কমপ্লিট করেই যাবে। কিন্তু তাহলে কেন এটা আলোচনা করলাম? ইট ইজ অলসো আ সাবজেক্ট। হতেই পারে, অনেক ইনসিডেন্ট হতে পারে, তার অ্যাক্সিডেন্ট হতে পারে, তার কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আর 5টা ইউনিভার্সিটি যেমন তাদেরকে সুবিধা দেবে, ইউএমও তাদেরকে সেই সুবিধাটাই দেবে। যে হতে পারে না যে অনেক সময় হয়তো বাবা এক্সপায়ার করে গেলেন বা সংসারের চাপে, অথচ দুর্দান্ত ছেলে। তো এটা ভালো, এটা কিন্তু আমরা জাস্ট অ্যান এক্সাম্পল এখানে তুলে ধরলাম। তার মানে এই নয় যে যারা এবছর ভর্তি 10 সেকেন্ডস নেব, একটা কথা বলবো। এরকম ক্ষেত্রে যেখানে ধরুন আপনি বললেন একটা বিরাট কোনো কিছু ঘটে গেল মেজরেই, আইএম গ্রুপ কিন্তু সবার আগে এগিয়ে আসে সেই সব স্টুডেন্টদের হেল্প করতে। কোভিডের সময় আমাদের এখান থেকে 67 জন স্টুডেন্ট অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট 4 বছর কোর্স করেছিল এবং 200-র উপরে স্টুডেন্ট 1টা বা 2টো সেমিস্টার ফ্রিশিপ পেয়েছিল এবং প্রত্যেক সেমিস্টারে আমরা তা করে থাকি। বলার কিছু নেই, আর কোনো কথাই বলা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।